লক্ষ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা ভাই বন্ধুরা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এক মায়ের পেটের 7টি ভাই ছিলাম। এই 7 ভাইয়ের মধ্যে 2 ভাইকে আলাদা করে খালার কাছে দিয়ে দেওয়া হয়েছিল। সেই 2 ভাই হচ্ছে গোপনগর ইউনিয়ন এবং আলিরটেক ইউনিয়ন, যেটাকে সদর মানে যে আমাদের খালা বলি, সেই খালার কাছে দিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই 2 ভাইকে ফিরে পেয়েছি। 26 তারিখে যদিও শুনানি, অনেকে ভাবছেন যে হয়তো আবার পূর্বের অবস্থায় চলে যাবে, তবে আপনাদের এটুকু আশ্বস্ত করতে পারি, আল্লাহর অশেষ মেহেরবানিতে আলিরটেক গোপনগর সদর উপজেলার মধ্যেই থাকবে, নারায়ণগঞ্জ 4 আসনের মধ্যেই থাকবে ইনশাল্লাহ, যদি কোনো ভুল না হয়। আজকে এখানে কোনো সভা বা সমাবেশ হওয়ার কথা ছিল না, যেহেতু হারিয়ে যাওয়া 2টা ভাইকে আমরা ফিরে পেয়েছি, তাই একটু সৌজন্য সাক্ষাৎ করতে আমরা চেয়েছিলাম যে একটু আসি, যে সবার সাথে একটু সাক্ষাৎ করি, ফিরে পাওয়া ভাই কতটা আবেগ আপ্লুত, এইটুকু সৌজন্যতা। যাই হোক, মুক্তার ভাই দল পাগল মানুষ, তিনি একটা আয়োজন করেছেন, আপনারা এসেছেন, তাকে সাড়া দিয়েছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই মঞ্চে দাঁড়িয়ে কিছু না বললেই নাই, যেহেতু মাইকটা হাতে নিয়েছি। অনেকের বক্তব্য শুনছিলাম আর আক্ষেপ জন্ম নিচ্ছিল ভেতরে, বিশেষ করে যখন রুবেল নামের একটি ছেলে বক্তব্য দিচ্ছিল, ওর বক্তব্যের মধ্যে আক্ষেপ ছিল। আপনাদের একটি কথা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কোনো নেতা কিন্তু বাঁচিয়ে রাখে নাই। বিএনপি এখনও টিকে আছে রুবেলদের মতো সাধারণ কর্মী এবং আপনাদের মতো অগণিত সমর্থকদের কারণে, ভালোবাসার কারণে, কোনো নেতার কারণে নয়। সুতরাং কোনো নেতা আপনাকে ডাকলো কি ডাকলো না, তাতে কিছু আসে যায় না। আপনি বিএনপির লোক, বিএনপিকে ভালোবাসেন, এইটাই হচ্ছে আপনার সর্বোচ্চ পরিচয়। আর যদি আপনার জুট সন্ত্রাসী, ভূমি সন্ত্রাসী, চাঁদাবাজি করে কোটি কোটি টাকা রোজগার করার কোনো টেন্ডেন্সি থাকে, তাহলে সেই আক্ষেপ আপনি ঝাড়তেই পারেন, সেই আক্ষেপের কিছু আসে যায় না। দল করবেন দলের আদর্শ নীতি মেনে, এখানে পাওয়ার কিছু নেই, দেওয়ার আছে। রাজনীতি কেন করি আমরা? রাজনীতি হচ্ছে গণমানুষের ন্যায্যতার পক্ষে কথা বলা। এই জন্য নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো কাজ হচ্ছে রাজনীতি করা। যদি রাজনীতি করে পকেট ভারী করতে চান, তাহলে সেটা রাজনীতি নয়, সেটা পকেট নীতি। আজকাল অনেকে সেই পকেট নীতি করে, অনেকে সেই উদ্দেশ্যেই রাজনীতির সাইনবোর্ডটা তার সামনে এঁটে দিতে চান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের এখানে বিগত সময় 2 জন সংসদ সদস্যকে দেখেছিলেন। স্বৈরাচারের অন্যতম দোসর খুনি ওসমান পরিবারের অন্যতম 2 জন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন নাসিম ওসমান, আরেকজন ছিলেন সেলিম ওসমান। তাদের কথা বর্ণনা করার কিছু নেই। তাদেরকে জি হুজুর যারাই করেছে তারাই ভালো ছিল, সে কে চোর ছিল না ছ্যাচোর ছিল তার কিছু আসে যায় না। আপনাদের গোপনগর ইউনিয়নে আমরা কান পাতলেই শুনি বিচ্ছু বাহিনী। বিচ্ছু বাহিনীর কথা কিন্তু অনেক শুনেছি, দৌলত মেম্বার আমরা অনেক শুনেছি, তার ছেলে কি সম্রাট নাকি খুন খারাপির সাথে যুক্ত ছিল। নিশ্চয়ই আপনার বিএনপি যারা আমরা করি তারা এইসব সমর্থন নিশ্চয়ই করি না, নাকি সমর্থন করেন? তাহলে তাদেরকে আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছিল? যারা খুন খারাপিতে অভ্যস্ত ছিল, সেই সেলিম ওসমান, সেই নাসিম ওসমান এবং তাদের আরেক ভাই বোরকা শামীম, যাকে বলা হয় শামীম ওসমান। তাদের অত্যাচার নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে একটা ছোট্ট শিশুকে জিজ্ঞেস করলো, গড়গড় করে সে বলে দিতে পারবে যে কতটা ভয়াবহ ছিল। সেদিকে আমরা যাচ্ছি না।
যাই হোক, রাজনীতি যেহেতু করি, মানুষের ন্যায্যতার পক্ষে যেহেতু আমাদেরকে কথা বলতে হয়, তাহলে বর্তমানে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে, আপনারা হয়তো অবগত আছেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কোনো কারণ ছাড়াই 5 টাকা বৃদ্ধি করা হয়েছিল। তেলের দাম তো বাড়েনি, বরং 2 দফা তেলের দাম কমেছিল, যেই কারণে ভাড়া আরও কমার কথা, কিন্তু সেটি না করে 50 টাকার ভাড়া 55 টাকা একটা দুর্বিসন্ধি তাদের ছিল, যে বাড়িয়ে দেওয়া হলো। একদিন খুব আলোচনায় ছিল এই 5 টাকা ভাড়া। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই 5 টাকা ভাড়া কেন বৃদ্ধি পাবে? কার জন্য, কার স্বার্থে, কাদের কারণে? এই 5 টাকা করে যদি আমাদের পকেট থেকে কাটা হয়, প্রতিদিন কি পরিমাণ টাকা হয়, সেটা মাসে অঙ্ক কত দাঁড়ায়, সেই হিসাব শুনলে যেই কারো চোখ চড়ক গাছ হবে। 70 লক্ষ টাকা প্রতি মাসে আমাদের পকেট থেকে কেটে নিতে চাচ্ছে একটি চক্র। সেই চক্রের হোতাকে রওশন আলী। যেটা শোনা যায়, সেই রওশন আলী ওসমান পরিবারের অন্যতম দোসর। এই ওসমান পরিবার ছিল পরিবহন সেক্টরের মাফিয়া, যাদের কারণে 45 টাকার ভাড়া আমাদেরকে গুনতে হয়েছিল 50 টাকায়। তা তো আমরা মেনে নিয়েছি, কিন্তু এখন সেই মরার উপরে খাড়ার গা 55 টাকা ডিসি সাহেবকে নিয়ে আলোচনা করে সেটি প্রস্তাবিত করেছে। শুনলাম আজকে সকালে ডিসি সাহেব সেটি স্থগিত করেছেন। আমি খুশি হইনি স্থগিত করেছেন। আমি চাই এই সিদ্ধান্তকে বাতিল করতে হবে। সরকারি গ্যাজেট অনুযায়ী 2 টাকা 45 পয়সা পার কিলোমিটার ভাড়া, সেইখানে যদি হিসাব করি 19 কিলোমিটার ভাড়া আসে 46 টাকা, তাহলে সেই জায়গায় আমরা 55 টাকা তাও দিচ্ছি। সেইখানে 55 টাকা কেন হবে? কার স্বার্থে 5 টাকা করে বৃদ্ধি করা হবে? তার মানে আপনারা কি চাচ্ছেন? মানুষ বলুক যে আওয়ামী লীগ আমলে 50 টাকা ছিল, 55 টাকা করতে চেয়েছিল, 50 টাকা ছিল, সেটাই তো ভালো ছিল। তার মানে আওয়ামী লীগ ভালো, বিএনপি চাঁদাবাজ, বিএনপি আসছে তারাই লুটে পুটে খাওয়ার জন্য, এটা প্রমাণ করতে চাচ্ছেন? আপনাদের দুর্বিসন্ধি আমরা বুঝি, আপনারা ভয়ানক আওয়ামী লীগের দোসর। আমি চরমভাবে ঘৃণা করি মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিলেন, 71-এ সেই পাকিস্তানের ভূমিকার চেয়েও আমি রাজাকারদের বেশি ঘৃণা করি। কারণ এই বাড়িঘরকে পাকিস্তানিরা কেউ চিনতেন না, সেই রাজাকাররা পাকিস্তানিদেরকে এই বাড়িঘর চিনিয়ে দিয়েছিল, যেই কারণে এত হত্যা, এত লুটপাট, এত ধর্ষণ, এত ভাই হারিয়েছি আমরা, এত নির্যাতিত হয়েছিলাম সেই রাজাকারের জন্য। সেই আওয়ামী লীগের দোসর কারা? যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের দোসর না, কিছু পা চাটা সুবিধাভোগী কুকুর ছানা যাদেরকে আমরা বলতে পারি, সেই দোসররা সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মিশে রাতের অন্ধকারে পুলিশের জিপে বসে বিএনপির নেতা কর্মীদের বাড়ি কোথায় ঘুমায়, কে কোথায় খায়, সেটি দেখিয়ে দিয়েছিল। সেইখানে আমরা তাদেরকে কি ভালোবাসতে পারি? তাদের জন্য একরাশ ঘৃণা ছাড়া আর কিচ্ছু থাকে না। তাদেরকে বিশ্বাস করা আর অন্ধকার গহ্বরে আপনি বিষাক্ত ছাপকে বিশ্বাস করা একই কথা। এখন আপনার বিষয়, আপনি সেই দোসরকে কোলে বসাবেন না পিঠে বসাবেন, সেটা বিবেচনার ভার, দায়িত্ব বিএনপির নেতা কর্মীদের উপরে রইল। শুধু বিএনপি নেতা কর্মীদের জন্য উপরে রইল না, যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপির সমর্থক জনাব তারেক রহমান একটি কথা বলেছিলেন, আপনার পদ নেই, আপনার কোনো পদবিও নেই, কিন্তু এলাকার মানুষ আপনি যখন হেঁটে যান তখন সে জানে আপনি বিএনপির লোক, বিএনপি করেন, এটাই আপনার পদ, এটাই আপনার পরিচয়। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই দলকে প্রতিষ্ঠা করেছিলেন, যেই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, সেই দলের সমর্থক কর্মী নেতা যদি আপনাকে হতে হয়, তাহলে জিয়াউর রহমানের আদর্শকে আপনার বুকে ধারণ করতে হবে, লালন করতে হবে। কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো চাঁদাবাজি করা যাবে না, সন্ত্রাসীকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আর মানুষের ন্যায্যতার পক্ষে আপনাকে কণ্ঠস্বর উচ্চারণ করতে হবে, প্রতিবাদ করতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। যদি প্রতিবাদ করতে না পারেন, প্রতিবাদী হতে না পারেন, তাহলে রাজনীতি করে কোনো দরকার নেই। আপনাকে দিয়ে কি কাজ হবে? মাকাল ফল কেউ খায়? তাহলে তো আপনি মাকাল ফল হয়ে যাবেন। আপনি যদি রাজনীতি করতেই চান, সচেতন মানুষ রাজনীতি করে।
যারা সচেতন, সমাজ সচেতন, তারা রাজনীতি করে। আপনার মহল্লায় যদি কোনো অন্যায় হয় আপনি প্রতিবাদ করুন, কেউ আসুক আর না আসুক, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। এইটা হচ্ছে রাজনীতির মূল মন্ত্র। কিছুদিন আগে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আমরা পালন করেছি। আমরা যদি বেগম খালেদা জিয়া তারেক রহমান সম্পর্কে একটু অবগত হই, যে অনেকে বলে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি, জেল কেটেছি, জুলুমের শিকার হয়েছি, যদি তাদের সম্পর্কে একটু আমাদের ধারণা থাকে তাহলে আপনাদের কষ্ট কিছুই না তাদের কষ্টের কাছে। তারা ১৭ বছর ধরে কি পরিমাণ নির্যাতন, নিষ্পেষিত হয়েছে, নিপীড়ন সহ্য করেছে, জেল জুলুম কেটেছে, সেই জায়গায় আপনারা আমার কষ্ট কিছুই না। তাহলে তাদের কাছ থেকে কেন আমরা শিক্ষা নিচ্ছি না? কেন নিচ্ছি না? কেন আমরা আপোষ করতে হবে রাতের অন্ধকারে? আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো কখনোই আপোষ করা শিখেনি। তাহলে সেই দল যদি আপনি করেন তাহলে আপনাকে কেন, যারা আওয়ামী লীগের দোসর ছিল তার সাথে আপোষ করতে হবে? কেন করতে হবে? বেগম খালেদা জিয়াকে ২০০৮ সালে সেই 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বলেছিল আমাদের সমস্ত কার্যক্রমের বৈধতা দিন, আপনাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেই। বেগম খালেদা জিয়া বলেছিলেন তোমাদের অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না। যেই কারণে তিনি তার আদরের পুত্র আরাফাত রহমান কুকুকে হারিয়েছেন, সেই নির্যাতনের শিকার হয়ে কুকু মারা যান। তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দিয়েছিল সেই জুলুমবাজ ১১ সরকার, নিষ্ঠুর সরকার। তাহলে তিনি তো তখনও মাথা নত করেননি। জেলে তাকে পাঠানো হলো একটি মিথ্যে মামলায়, তারপরে তিনি আপোষ করেননি। আমরা স্থানীয়ভাবে কোনো না কোনো নেতার পক্ষে কাজ করি। নেতা বলতে আমরা যখন পড়াশোনা করি একজন শিক্ষক দরকার হয় আমাদেরকে শেখানোর জন্য। কেউ কেউ পীর ধরে মুরিদ, বা কেউ ওস্তাদ ধরে আরবি শেখার জন্য। তেমনি আমরা স্থানীয় পর্যায়ে তেমন কোনো নেতার অনুসারী হই, অর্থাৎ সেই নেতার কাছ থেকে আমরা রাজনীতি শিখি। আমারও তেমন একটি স্থানীয় নেতা রয়েছেন, তিনি হচ্ছে আপনাদেরও সবারই পরিচিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমরা তার নেতৃত্বে রাজনীতি করি। তিনি আমাদেরকে শেখান, তিনি আমাদেরকে বোঝান কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু করা যাবে না। আপনাদের এমপি ছিলেন বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত, তিনি এই গোগনগরেরও এমপি ছিলেন। আপনারা জানেন কতটুকু কাজ তিনি করেছিলেন। আল্লাহ যদি চাহে, আল্লাহর অশেষ রহমতে তিনি আবারও আপনাদের এই জায়গার প্রার্থী হবেন ইনশাল্লাহ, যদি আল্লাহর হুকুম হয়। আমরা একটি কথা বলতে পারি, যদি আপনি মোহাম্মদ গিয়াসউদ্দিনের অনুসারে বা তার চিন্তা চেতনাটাকে একটু লালন করেন, তাহলে সমাজে ভালো মানুষের রাজনীতি, ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি কাজে নিয়োজিত হবেন। কখনোই আপনি অমানুষী হবেন না, অমানুষগিরি করতে পারবেন না। কারণ তিনি সবসময় একটি কথা বলেন, মসজিদের সভাপতি তিনিই হবেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, যিনি রোজা রাখেন, তিনি হবেন মসজিদের সভাপতি। কে বলেন? গিয়াসউদ্দিন সাহেব বলেন। তার পরিকল্পনা এরকম একটি সমাজ ব্যবস্থা চালু করার লক্ষ্যে। এখন একটা মসজিদের সভাপতি যদি হয় মদতি, মাদকাসক্ত, তাহলে সেই সমাজ কি ভালো থাকবে না উচ্ছন্নে যাবে? নিশ্চয়ই ভালো থাকবে না। যদি একজন নামাজি ব্যক্তি সেই মসজিদের সভাপতি হয়, তাহলে তার সেই সমাজ ব্যবস্থাটা সুন্দর হবে, ভালো হবে। একটা স্কুলের সভাপতি যদি একটা শিক্ষিত মানুষের হাতে থাকে, তাহলে সেই স্কুলের বাচ্চাদের পড়াশোনা ভালো হবে। স্কুল কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা থাকবে, সেই সমাজ ব্যবস্থাটাও ভালো থাকবে। তদ্রুপ মাদ্রাসা বলি, যাই বলি, তাহলে তিনি সমাজে ভালো মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। আমরা তার সেই স্বপ্নের সারথি মাত্র। আমরাও চাই সমাজের প্রতিটি গলিতে গলিতে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। ছোট ছোট বাচ্চারা মুরব্বীদেরকে সালাম আদব কায়দা দিক, এবং বড়রা ছোটদেরকে স্নেহ করুক, এটুকু চাওয়া আমাদের। এর বেশি কিছু চাওয়া নয়। এই গত 1 বছর, 5 আগস্টের পর 1 বছর অতিবাহিত হয়েছে। আমাদের বড় সমস্যা হলো আমরা আত্মসমালোচনা করতে পারি না। আমরা যে একটু আমাদেরকে তেলমর্দন করে, একটু তেলবাজি করে, আমরা তার তেলবাজিতে গদগদ হই। একবার যদি কেউ সত্য বলেও যদি একটু সমালোচনা আমার করে, সেই লোক মনে হয় আমার চিরশত্রুই হয়ে গেল। আমরা সেই সমালোচনা সহ্য করতে পারি না। নিজের সমালোচনা তো নিজে করিই না, অথচ
উচিত হচ্ছে আপনার আত্মসমালোচনা আপনাকে করা। 5 আগস্টের পরে কিছু বুইফট লাফাঙ্গার আমাদের আশেপাশে তৈরি হয়েছে, যারা সাইনবোর্ড ব্যবহার করে বিএনপির। ওই যে রুবেল বলল না যে এমন কোনো সভা নেই, এমন কোনো সমাবেশ নেই, নিজের পকেটের টাকা খরচ করে আমি ঢাকা গিয়েছি। আমিও দেখেছি আপনাদের এই গোপনগর গোপচর এলাকার সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে। রাতের অন্ধকারে টায়ার জ্বালিয়ে দিয়েছে, হরতালে অন্য কোথাও একটা টিউব না জ্বললো, টায়ার না জ্বললো, এইখানটায় জ্বলেছে। আমি জানি, আমি দেখেছি। তাহলে আপনারা অ্যাক্টিভ ছিলেন। তা এখন কিছু দান্দাবাজ বের হয়ে গেছে, যারা ভূমিদস্যুতা করে নিজেকে বিএনপি নেতা সাজিয়ে, কিন্তু গত 17 বছরের মধ্যে 17 সেকেন্ডও তার কোথাও কোনো ভূমিকা পাবেন না। তাহলে তার জন্য আমাদের এই প্রিয় দলের দুর্নাম হবে কেন? আপনি কেন মেনে নেবেন? তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনার, তার বিরুদ্ধে বলতে হবে আপনার। আর যেই ছেলেটি ত্যাগ স্বীকার করেছে, নির্যাতন হয়েছে, আপনার সাথে তার মতের পার্থক্য থাকলেও তার পক্ষে আপনাকে কথা বলতে হবে। তাহলে আপনি মানুষ, তাহলে আপনি ভালো মানুষ। আর যদি আপনি চুপ থাকেন যে তাকে দেখতে পারি না, এই ছেলে অনেক কাজ আছে, তারপর আপনি চুপ, তারে পছন্দ করি না বলে, তাহলে আপনি ভালো মানুষ হতে পারলেন না। সে হোক আমার শত্রু, তার ভালোটা আমাকে বলতেই হবে। যদি এই বলাটুকু বলতে না পারেন, তাহলে আপনার দলকে ঘিলে খাবে এক শ্রেণীর চাটুকার, বদমাশ, দুরন্দর, চাঁদাবাজ। আপনারা কি সেটা চান? নিশ্চয়ই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাকে আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করি। ফেব্রুয়ারি মাসে রোডম্যাপ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা নির্বাচন হবে। আমরা আশায় বুক বেঁধেছি এবার হয়তো আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। কিন্তু বাংলাদেশের দুটি দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ভোটে ভয় পায়, যেই কারণে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে ফেলতো, ভোটে ভয় পেত বলে, তাই তারা ভোট দিতে চাইতো না। সেই দুটি দল ভোটকে ভয় পায় বলে পিআর পদ্ধতি কখনো বলে সংবিধান পরিবর্তন করতে হবে, কখনো বলে বিচার নিশ্চিত করতে হবে আগে, তারপর নির্বাচন। বাবা, এটা কি হয়? এটা তো হয় না। বিচার ব্যবস্থা চলমান একটি প্রক্রিয়া, বিচার চলবে, নির্বাচনে চলবে। বরং তোমরা দাবি করতে পারো শতভাগ সুষ্ঠু নির্বাচন যেন এই দেশে হয়, সেই দাবি করতে পারো। যদি মানুষ তোমাদেরকে পছন্দ করে, যদি ভালোবাসে, তাহলে সেই মানুষ তোমাদেরকে ভোট দিবে, তোমরা সংসদে যাও। পিআর পদ্ধতি এই দেশে খাবে না। আমি ভোট দিব সলিমউদ্দিনকে, সংসদে যাবে কলিমউদ্দিন। এই নির্বাচন আমরা চাই না, চাই না, চাই না। আমি সলিমউদ্দিনকে পছন্দ করে ভোট দিব, সলিমউদ্দিনকে আমি সংসদে পাঠাবো। আমার জানতে হবে আমি কাকে সংসদে পাঠাচ্ছি। সুতরাং পিআর পদ্ধতি এই দেশে খাবে না, পিআর পদ্ধতি আমরা চাই না। আমরা সেই পূর্বের পদ্ধতিতে ভোট হবে, সেই ভোটের ব্যবস্থা করতে হবে। আর সংবিধান পরিবর্তন যদি করতে হয়, সেই সংসদের মধ্যে সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই সংবিধান পরিবর্তন করবে। তোমরা সেই সংবিধান পরিবর্তন করার কে? যদি সেটি করতে চাইতে, তাহলে সেই 6 আগস্ট তোমরা করতে পারতে। তোমরা বিপ্লবী সরকার কেন গঠন করো? যেহেতু একটি পর্যায়ে আমরা চলে এসেছি, তাহলে ধারাবাহিকভাবে সেই 31 দফা যেই দাবি আমাদের উত্থাপন করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এখানে প্রত্যেকটি কথা, তোমরা যে কথা বলছো সেই প্রত্যেকটি দাবি সেই তারেক রহমান সাহেব জুলাই 4 তারিখে দিয়ে রেখেছে। আর তোমরা বলো এখন। তিনি তো আগের থেকে বলেছে সংস্কার, তিনি নিজেই বলেছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়। তিনি তো পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসবে, তাহলে তিনি কেন এই কথা বললেন? তিনি তো পর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হওয়ার লোভ তিনি ছেড়ে দিলেন। তিনি নিজেই বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তিনি তো বলেছেন নারীর ক্ষমতায়ন, তিনি তো বলেছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তাহলে সব কিছু তো তিনি এখানে দিয়েছেন ভারসাম্য, রাজনীতির ক্ষমতার ভারসাম্য কথা তিনি নিজেই বলেছেন, সেই 31 দফার মধ্যে রয়েছে। তাহলে তোমরা কিসের সংস্কার চাও? আসো, এই সংস্কারের জন্য তোমরা হাত পাতো, ভোট করতে দাও, ভোটে আসো, নির্বাচনে আসো। জনগণ চাইলে তোমরা পাশ করবে। গণতান্ত্রিক, আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি স্বৈরতন্ত্রে বিশ্বাসী না, স্বৈর শাসনে বিশ্বাসী না। যদি হতো তাহলে এই বিএনপি প্রতিষ্ঠার পরেই সেই শেখ হাসিনা কিন্তু এই দেশে ফিরেছিল। অন্যান্য দল কিন্তু রাজনীতি করার সুযোগ পেয়েছিল। সেই বাকশাল কিন্তু করেছিল শেখ মুজিব, একদলীয় বাকশাল কিন্তু করেছিল শেখ মুজিব।
সেই জিয়াউর রহমান কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এমনি হননি। তিনি তো গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, প্রত্যেকের অংশগ্রহণে আমরা বিশ্বাসী, আমরা স্বৈরতন্ত্রে বিশ্বাসী না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আবারও আসি সেই বাস ভাড়া, জাতীয় অধিকার সংরক্ষণ। সেই 2011 সালের পূর্বে যখন পায়তারা করলো শামীম ওসমান, সেলিম ওসমান, নাসিম ওসমানরা রাইফেল ক্লাবে বসে যে বাস ভাড়া বৃদ্ধি করে সেইখান থেকে কেটে প্রতি মাসে মাসে আমাদের কোটি কোটি টাকা দিবে, এই যখন তাদের প্ল্যানিং ছিল, তখন জাতীয় অধিকার সংরক্ষণ তারা একটি সংবাদ সম্মেলন করলো, প্রতিবাদ করলো কে? রফিউর রাব্বি। যেই কারণে তাকে তার সন্তান হারাতে হইল, তোকি হত্যা হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। তোকি হত্যা কে করেছিল? ওই ঘটনার পরে সেই শামীম ওসমানের ছেলে, যে গুলি করেছিল ছাত্র জনতার উপরে, প্রকাশ্যে ভিডিওতে আপনারা দেখেছেন, সেই অয়ন ওসমানের নেতৃত্বে সেই তোকি হত্যা হয়েছিল। আমরা তখন থেকে সোচ্চার ছিলাম এই বিচার করতে হবে। এখনো আমরা সেই সোচ্চার আছি, সেই বিচার করতে হবে, তোকি হত্যার বিচার করতে হবে, কাউকে যেন ছাড় না দেওয়া হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, মামার বাড়ির আবদার একটি কথা আছে। মামার বাড়িতে গেলে আমরা এটা আবদার করি, ওইটা আবদার করি, কত কিছু আবদার করি। মামার খুব শখ করে দিয়ে দেয়, মামিও দিয়ে দেয়। কিছু মানুষের কাছে 64 জেলার মানুষ যারা নারায়ণগঞ্জে বসবাস করে, তাদের কাছে নারায়ণগঞ্জটা যেমন মামার বাড়ি। এই নারায়ণগঞ্জ শহর দিয়ে হাঁটা যায় না হকারদের যন্ত্রণায়। আগে ছিল 1 লাইন, এখন হয়েছে 2 লাইন। এই বর্তমানে দেখি আবার রাস্তার মধ্যে আরো 2 লাইন। যেমন এটা ওদের মামার বাড়ির আবদার, আর আমরা হচ্ছি রোহিঙ্গা। এদের যেমন ওদের কাছে ইজারা দিয়ে দিচ্ছি। কারা এই চাঁদাবাজি করছে, কারা সেই হকার বসাচ্ছে, কারা সেই আবার পুনরূপে সেই ওসমানদের দোসর হয়ে কারা সেই পরিবহন সেক্টরে আসলো মাফিয়া হয়ে, আমরা তাদের মুখোশ খুলবে প্রশাসন, সেই প্রত্যাশা করি। এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যেই স্থগিত আদেশ দিয়েছেন যে বর্ধিত ভাড়া বাদ দেওয়ার ক্ষেত্রে, আমরা সেই স্থগিত আদেশ মানি না। আমরা সেটা সম্পূর্ণরূপে বাতিল চাই। 19 কিলোমিটার ভাড়া সরকারি নিয়মে 46 টাকা 35 পয়সা আসে, তাও আমরা 50 টাকা দিতে রাজি। 55 টাকা ভাড়া বাড়ানোর পায়তারা করা হলে আমরা কঠোরভাবে সেটা প্রতিহত করব। নারায়ণগঞ্জবাসী মেনে নেব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ।